যেরকম আমাদের মানুষদের মধ্যে একটা মানুষের মধ্যে অনেকগুলো মানুষ বাস করেন, সেরকম একটা সত্যির মধ্যে অনেকগুলো সত্যি বাস করে। সেই কথাটাই যেন গানটা প্রতিধ্বনি করছে। আরেকজনে বসে বসে রং মাখে, আবার সে ছবিখান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা। এমনভাবে আমরা সোসাইটিকেও দেখছি, বুঝছি যে আমরা প্রায় কনফার্ম হয়ে যাচ্ছি যে সত্যি বলে আসলে সত্যি কিছু নেই। আসলে উপস্থাপনা এবং কারিগরি শৈলীটা বিভিন্ন মানুষের বিভিন্ন রকম হয়। ভাত ভাতই থাকে, কেউ জিরা রাইস খান, কেউ পিস পোলাও খান, কেউ হলুদ পোলাও খান, কেউ ফ্যান ভাত খান। তোমার ঘরে বসত করে কয়জন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন। একটা পুরোনো গান এবং সেটাকে আবার নতুন করে রিক্রিয়েট করা, এবং সেটা অনেকেই ভুল একটা ধারণা ছিল লালন ফকিরের একটা গান, তো সেইটা কি মনে হচ্ছে এই গানটা? আমি গানটার সঙ্গে আমার পরিচয় প্রায় 25 বছর আগে, 22-23 বছর আগে আমার এটার সঙ্গে পরিচয় ঘটে বিশিষ্ট বাংলাদেশি অভিনেত্রী এবং বাচিক শিল্পী নিমা রহমানের হাত ধরে। উনি আমায় প্রথম বাংলা বলে ব্যান্ডটির অ্যালবামটি দেন এবং এই গানগুলি শুনিয়ে আমি শুনে মুগ্ধ হই। পরবর্তীতে বাংলার অনেক মেম্বারের সঙ্গে আমার বন্ধুত্ব হয়, সেটা সায়ান হোক কিংবা আনুষে যিনি গানটা গেয়েছেন তিনি হোক। তারপর থেকে এই গানটি এই বাংলাতেও প্রচণ্ড জনপ্রিয় হয়, অনেককে গাইতে শোনা যায়, বিভিন্ন জায়গায় ব্যবহৃত হতে দেখা যায়। আমি নিজেও কিছু অনুষ্ঠানে বা ঘনিষ্ঠ মানে ঘরোয়া আড্ডাতে এই গানটি গেয়েছি বহুবার, এবং এখন এই ছবিতে গানটি ভীষণ সঠিকভাবে ব্যবহার হয়েছে। কেননা সত্যি সত্যি যেরকম আমাদের মানুষদের মধ্যে একটা মানুষের মধ্যে অনেকগুলো মানুষ বাস করেন, সেরকম একটা সত্যির মধ্যে অনেকগুলো সত্যি বাস করে। সেই কথাটাই যেন গানটা প্রতিধ্বনি করছে। এবং রাপূর্ণা বলে যে মেয়েটি গেয়েছে, মেয়েটির গান আমি এর আগে ইনস্টাগ্রামে শুনেছি। ও যে এখন সিনেমায় গান গাইছে, অত্যন্ত আনন্দের খবর। ঋতুদার এই ছবিটা করার তুমি বলেছিলে, এই তোমার চরিত্রটা, সেটা কি কোথাও গিয়ে একটা চাপ ছিল? চাপও ছিল না, একটা মাথাতেও ছিল না, ভেরি অনেস্টলি। মানে জবে বোধহয় 10 বছর আগে শুনেছিলাম ঋতুদার কোনো সময় করার কথা হয়েছিল। আমার কাজ, আমাকে একটা ব্রিফ দেওয়া হয়েছে চরিত্রটা নিয়ে, সেই অনুযায়ী আমি কাজটা করেছি। বলছি যে এই গানটা বহুদিন পুরনো একটা গান, সেটাকে আবার নতুনভাবে রিক্রিয়েট করা। না, রিক্রিয়েট নয়। দেখুন, অনেক রবীন্দ্রসঙ্গীত একই রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন ছবিতে ইউজ করা হয়েছে। গানটা প্রচলিত হতে পারে, লোকসঙ্গীত হতে পারে, কিন্তু গানটা যেখানে ব্যবহৃত হচ্ছে সেইটা পরিপ্রেক্ষিতটা ঠিকঠাক কিনা সেটাকে দেখা বা জানাটা জরুরি। আমাদের সত্যি বলে সত্যি কিছু নেইতে এই গানটার পরিপ্রেক্ষিতটা আছে, এবং আমার মনে হয় এই গানটা আমাদের ছবির সাবজেক্ট অনুযায়ী দিস ইজ দ্য অ্যাপ্ট ওয়ান, সেই জন্যই ব্যবহার করা হয়েছে। এক রুকা হুয়া ফেসলা, এক রুকা হুয়া ফেসলা। একই ছবিকে বারংবার যে পরিচালকরা নিচ্ছেন এবং সেটা নিয়ে যে কাজ করছেন, সেটা কি কোথাও গিয়ে তার সাইকোলজিক্যাল? পৃথিবীতে এরকম সময় অনেক সময় দেখা গেছে কোনো একটা থিয়েটার বহু দেশে বহুবার হয়েছে, এটা নতুন কিচ্ছু নয়। আসলে উপস্থাপনা এবং কারিগরি শৈলীটা বিভিন্ন মানুষের বিভিন্ন রকম হয়। কেউ ভাত ভাতই থাকে, কেউ জিরা রাইস খান, কেউ পিস পোলাও খান, কেউ হলুদ পোলাও খান, কেউ ফ্যান ভাত খান। উপস্থাপনা কিভাবে করছি, যে ডিরেক্টর সে সেটাকে কিভাবে নিচ্ছেন এবং সে কীভাবে সেটা দেখাচ্ছেন, সেটাই জরুরি। এবং এই মুহূর্তে সামাজিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, একটু অস্থির জায়গায়, সেরকম কি কিছু মেসেজ এই ছবিটা দেখলে বুঝতে পারবেন। ছবিটা মানে সামাজিকভাবে খুব কন্টেম্পোরারি একটা ছবি। থ্যাংক ইউ। দর্শকদের উদ্দেশ্যে সবাই মিলে 23শে জানুয়ারি আসবেন, সত্যি বলে সত্যি কিছু নেই দেখবেন এবং উপভোগ করবেন। এই ছবিটা আগেও হয়েছে, মানে আমরা রুকা হুয়া ফেসলা সেটা লেখাও আছে, তার আগেও একবার 12 অ্যাংরি ম্যান সেটা। তো এই ছবিটার কি সাইকোলজিক্যাল অ্যাসপেক্টটার জন্য এত আকর্ষণ কি মনে হয়? এই ছবিটার আকর্ষণ সত্যিই চিরকালীন। এই ছবিটা এতভাবে হয়েছে এবং প্রত্যেকবারই ছবিটা হওয়ার সময় পরিচালকের একটা নিজস্ব চেক এই ছবিটার মধ্যে এসছে, আসলে তাই হওয়ার কথা। তো ঈদের ছবিটাতেও তাই, সত্যি বলে সত্যি কিছু নেই। তো আমি বলবো যে এই ছবিটাতে এতগুলো বিপরীতধর্মী মানুষ একসঙ্গে বসে যে একটা কেস নিয়ে কথা বলছে, তার ফলে এমন অনেক দিক উঠে আসছে বা এমনভাবে আমরা সোসাইটিকেও দেখছি, বুঝছি যে আমরা প্রায় কনফার্ম হয়ে যাচ্ছি যে সত্যি বলে আসলে সত্যি কিছু নেই। এবং সোসাইটির বিভিন্ন অ্যাসপেক্টগুলো কি এখানেও দেখতে পাওয়া যাবে?
হ্যাঁ আছে, প্রতিটা চরিত্রই ভীষণ রকমের বৈপরীত্যে, প্রত্যেকটা চরিত্রের মধ্যে প্রচুর বৈপরীত্য আছে এবং সেখান থেকে একটা বেরিয়ে আসবে, একটা চরিত্র, একটা সোসাইটির একটা ভাব বেরিয়ে আসবে। আরেকটা শেষ প্রশ্ন, একটু তোমার আজকেই একটা পোস্ট দেখতে পেয়েছি আমরা, বিনোদিনী সিনেমা। না, বিনোদিনী সিনেমা নিয়ে আমি কিছু বলিনি, এক একটা নামের সঙ্গে সামঞ্জস্যহীন এক একটা জায়গা। সেটা একটু যদি মানেটা তোমার মানে ফ্যান দর্শকদের পোস্টের মানে বই নিয়ে আমি একদম বলতে পারছি না। একজনে ছবি আঁকে এক মনে ও আরেকজনে বসে বসে রং মাখে, একজনে ছবি আঁকে এক মনে ও আরেকজনে বসে বসে রং মাখে, আবার সে ছবিখান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, সে ছবিখান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন। তোমার গান এবং সৃজিতদার ছবি একটা অন্যরকম উত্তেজনা। আমি জানি না কিরকম উত্তেজনা, তবে হ্যাঁ আমি খুব উত্তেজিত। গানটা এই নিয়ে বেশ কয়েকবার রেকর্ড করেছি আমি, এর আগেও এই গানটাই রেকর্ড করেছি এবং সেটার প্রায় অনেক ভিউজ। কিন্তু এই গানটা সৃজিতদা যেভাবে ইনফরমেশনটা দিয়েছে গানটার মধ্যে দিয়ে, এবং দুটো ইনফরমেশন পৌঁছেছে। একটাতে আমি ভীষণ খুশি হয়েছি যে সৃজিতদা জাহিদ আহমেদের নামটা কিন্তু মানুষের কাছে পৌঁছে দিল, যেটা এতদিন ধরে একটা মানুষের কাছে ভুল একটা মেসেজ ছিল যে গানটা লালন ফকিরের গান, সেটা কিন্তু দূর করে দিল সৃজিতদা। আমিও আমার অনেক অনুষ্ঠানে চেষ্টা করেছি আমার মতন করে, কিন্তু সৃজিতদার দর্শক শ্রোতা এত বেশি যে সেখানে মানুষের কাছে গান এটা এই আসল ক্রিয়েটারের নামটা পৌঁছে গেল, এটাতে আমি ভীষণ খুশি। আর দেখো, রিক্রিয়েশনের একটা আলাদা খেলা আছে, এবার শিল্পীরা যদি সেই খেলার মধ্যে ঢুকতে চায় তাহলে মুশকিল। তো শিল্পীদের না সবসময় গানটা হৃদয়ের সঙ্গে লেগে থাকে, যেটা আমি থেকেছি। এবং তাই জন্য মানে আমি গানটাকে যতটা ছোটোবেলা থেকে ভালোবেসেছি, আমার মনে হয় এই গানটাও আমাকে ততটাই ভালোবাসে, তাই জন্য গানটা ফিরে ফিরে আমার কাছে এসে আসে। দাদা, বহুদিন পর তোমাকে আবার সিনেমার গানে দেখা যাচ্ছে তথাকথিতভাবে, সেটা কেন? কি মনে হয় ব্যান্ডের শিল্পীদের কেন সিনেমার গানে ব্যবহার করা হয় না? দেখো, আমার ক্ষেত্রে আমি বলতে পারবো না, মানে আমি সিনেমার গানে আমাকে কম দেখা যায়। তার প্রথম কারণ হচ্ছে যে আমি ব্যান্ড নিয়েই বেশি ব্যস্ত থাকি, ব্যান্ডের কাজ, ব্যান্ডের গান। আমাকে সচরাচর আমার সোলো লাইন আপ নিয়েও খুব একটা অনুষ্ঠান করতে দেখা যায় না, আমি পৃথিবী নিয়েই আমাকে দেখা যায় সবচেয়ে বেশি। এটা হয়তো আমার মনে হয় একটা ব্রেক ছিল আমার জন্য, যে একটা ব্রেক নিয়ে আবার ফিরবো, এবং ফিরবো যখন ভালো করে ফিরবো এবং ভালোভাবে ফিরবো, সেটা সৃজিতদার হাত ধরে হলো। এবং থ্যাংক ইউ সৃজিতদা, মানে থ্যাংকস টু সৃজিতদা যে আমাকে এই গানটা গাওয়ার সুযোগ তিনি দিয়েছেন এবং সুযোগ্য বলে মনে করেছেন আমার। পরবর্তীতে কি তোমার লেখা কোনো গান দেখতে পাবো কোনো সিনেমায়? সেটা সৃজিতদাই ভালো বলতে পারবেন। আমার লেখা গান, আমার সুর করা গান, হ্যাঁ আমি অবশ্যই সৃজিতদাকে শোনাবো আমার লেখা, আমার সুর করা গান। সৃজিতদার যদি মনে হয় কখনো সেই গান তার ছবিতে তিনি ব্যবহার করবেন, এটা সৃজিতদারই মানে ভাবনা, এটা আমার কিছু বলার নেই। মানুষ ছবিটা দেখতে দেখতে গানটা শুনবে এবং দেখবে, ফলে শোনার সঙ্গে দেখারও একটা সম্পর্ক আছে, এবং বিষয়বস্তুর সঙ্গে কেন গানটা, এইগুলো মিললে তবেই একটা গান মানুষের মনের দাগ ফেলে। এই যে ছবিটা আমরা দেখতে চলেছি 23 তারিখে, এই ছবিটাতে লোকে খুব আলাদা করে গান শুনতে খুব পছন্দ করবে না, কারণ ছবিটার মধ্যে এমন একটা টাইটনেস আছে, এমন একটা রুদ্ধশ্বাস ব্যাপার আছে। এই গানটা পার্টিকুলারলি আমি জানতামও না যে সুজিত এইটা সিলেক্ট করেছে। আমি বলছি ভেরি ইউনিক কাইন্ড অফ সিলেকশন, এবং আমি বিশ্বাস করি যে দর্শকরাও আমাদের মতো, আমরা যে পার্টি দেখে বুঝতে পারলাম যে কেন এই গানটা, দর্শকরাও এটা খুব মজা পাবেন এই গানটা শুনে। মানে আমার প্রথম শোনার অভিজ্ঞতাটা ট্রেনে যেতে বোলপুরের ট্রেনে যেতে হিন্দি করে বসে, এবং একজন ভদ্রলোক উঠে একটু ট্যাং ট্যাং করে বাজিয়ে শুরু করলো, জয়গুরু বলে শুরু করলো। তো সেইটা খুব সুন্দর।